অল্প গল্প উইথ নরি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। যে কোনো নতুন গল্প আসার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট বা শেয়ার করে আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। আমার আজকের পরিবেশনা সুমন্ত আসলামের লেখা একটি ছোট গল্প, এখানে ওজন মাপা হয়। আমার আজকের নিবেদন, এখানে ওজন মাপা হয়। সুরেশ চণ্ডালের যে একটা ওজন মাপার মেশিন আছে সেটা কি আপনারা জানেন? সম্ভবত জানেন না। জানে না সেটা অনেকেই। এই না জানাটা তেমন কোনো দোষের কিছু না। অর্থমন্ত্রী প্রকাশ করবে না বলে শেয়ার বাজারে কেলেঙ্কারিতে আসল হোতাদের নাম যেমন আমরা অনেকেই জানি না, কিংবা মন্ত্রী এমপিরা তাদের সম্পদের হিসাব দিলেও তাদের কী পরিমাণ সম্পদ আছে সেটা যেমন আমরা জানতে পারি না, তেমনি সুরেশ চণ্ডালের ওই ক্ষুদ্র ব্যাপারটা আমরা অনেকেই জানি না। তবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে যারা সকালে হাঁটতে আসেন, শরীরের সুগার কমাতে আসেন, চরের মতো হঠাৎ গজিয়ে ওঠা ভুঁড়ি কমাতে আসেন, তাদের অনেকেই জানেন। হাঁটতে হাঁটতে তারা খেয়াল করেন ছোটোখাটো একটা মানুষ ওজন মাপার একটা মেশিন নিয়ে চুপচাপ বসে থাকেন। সামনে দিয়ে যেই হেঁটে যান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কখনো কখনো এক টুকরা কাপড় দিয়ে পরম মমতায় মুছতে থাকেন মেশিনটি। প্রতিদিন মানুষের ওজন মাপেন সুরেশ চণ্ডাল। রাস্তার ধারে বসে 2 টাকার বিনিময়ে সবার ওজন মাপলেও তার নিজের ওজন মাপেন না তিনি কখনো। অথচ তেমন জরুরি না হলেও ওজনটা মাপা দরকার। তার স্ত্রী অপলা চণ্ডাল প্রায় বলে থাকেন, খালি তো অন্যের ওজন মাইপা বেড়ান, নিজের শরীরের দিকে তাকাইছেন একবার? শুকাইয়া তো গোবরের খুঁটির মতো হইয়া গেছেন। কথাগুলো শুনে হাসেন সুরেশ, কিন্তু কোনো উত্তর দেন না। কেবল তার চেয়েও শুকিয়ে যাওয়া স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন। গাছের শুকনো ডালের মতো হাত দুটোতে ঘোলা হয়ে যাওয়া সাদাটে শাখা দেখেন। কপালে লেপ্টে থাকা লাল টকটকে সিঁদুর দেখেন। সুরেশ চণ্ডালের বাড়ি সিরাজগঞ্জে ছিল। আওয়ামী বিরোধীরা যেটাকে যমুনা ব্রিজ বলেন, আর আওয়ামী লীগরা যেটাকে বলেন বঙ্গবন্ধু ব্রিজ, সেই ব্রিজটার পশ্চিম পাশে। মাঝখানে যেখানে এখন রাস্তা হয়েছে, ব্রিজ কর্তৃপক্ষের টাক মাথার মতো মসৃণ পিচ ঢালা রাস্তা। ঝাঁঝা দুপুরে যে রাস্তাকে দূর থেকে টলটলে পানির মতো মনে হয়, যেখান থেকে অল্প অল্প ধোঁয়া উঠতে দেখা যায়। 4 হুইলার চড়ে সেই ধোঁয়া পেরিয়ে যারা নিত্যদিন আসা যাওয়া করেন তাদের অনেকেই জানেন না এই রাস্তার নিচে কত স্বপ্ন চাপা পড়ে আছে, কত ফসলের বীজ অঙ্কুরিত অবস্থায় পচে গেছে, কত দুর্ভাঘাস নীলচে ফুল ফোটানোর জায়গায় হারিয়েছে। দীর্ঘশ্বাস লুকিয়ে আছে রাস্তার প্রতিটি পাথরে, শক্ত হয়ে যাওয়া পিচের গায়ে। ওই জায়গাটা অবশ্য সুরেশ চণ্ডালের নিজের ছিল না, তার এক পিস্তুত ভাই তাকে থাকতে দিয়েছিল। ব্রিজের জন্য জমি অধিগ্রহণ করার সময় পিস্তুত ভাই ব্রিজ কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা নিয়ে চলে যায় অন্য জায়গায়, আর সুরেশ চলে আসেন মুচিপাড়ায়। সিরাজগঞ্জ শহরের পশ্চিম পাশে জুবিলি বাগান এলাকায় একটা মুচিপাড়া ছিল। 6-7টা পরিবার থাকত। হরিয়া মুচি নামে তার একটি বন্ধু থাকত সেই পাড়ায়, ঠাঁই দিয়েছিল তাকে সেখানে। সিরাজগঞ্জ শহরে অনেকগুলো চৌধুরী পরিবার আছে, তাদের একজন আফাজ চৌধুরী। 2.5 তলা একটা বিল্ডিং ছিল তার সেই মুচিপাড়ার পাশে। ব্রিটিশ আমলের সেই বিল্ডিংটাতেও কেউ থাকতো না, ভাঙাও হতো না সেটা, অথচ আশপাশের অনেক আধা পাখা বাড়ি কংক্রিটের 6 তলা হয়ে গেছে অনেক দিন। অলৌকিক কারণে কেবল সেটাই হতো না, কিন্তু মুচিপাড়ার জায়গাটা একটু একটু করে ছোট হতে থাকে, আর আফাজ চৌধুরীর জায়গাটা বড় হতে থাকে।
এবং একসময় মুচিপাড়াটা বিলীন হয়ে যায়, সেই সঙ্গে 2.5 তলার বিল্ডিংটাও। এরপর ঈদের চাঁদের মতো সবাই একদিন উৎসুক হয়ে দেখে সমস্ত এলাকাটা নাগরিক হয়ে উঠেছে। কোদালের কোপে বিদীর্ণ হচ্ছে মাটির বুক, মাটি পোড়ানো লালচে ইটের মস্ত মস্ত স্তূপ। লোহার রডের হঠাৎ হঠাৎ ঝনঝনানিতে চমকে উঠছে চারপাশ। সিমেন্টের সারি সারি ধূসর বস্তা আর তা থেকে নির্গত গুঁড়োতে ভারী হচ্ছে বাতাস, রূপালি বালিতে চিকচিক করছে ভেজা ভেজা জমি। খুটখুট শব্দ শুনতে শুনতে স্থানীয় বাসিন্দারা মাথা উঁচু করে তাকান একদিন। 1 তলা, 2 তলা পেরিয়ে 3 তলা, আরও কিছুদিন পর 4 তলা, 5 তলা, 6 তলা। আলোর ঝলকানিতে ভরে যায় আরও কিছুদিন পর। বিপণনের নতুন পসরা সাজিয়ে অপেক্ষা করতে থাকে বিপণনকারীরা। সেই সব বিপণন করার জন্য প্রতিদিন ভিড় জমতে থাকে সেখানে। ক্রমে ক্রমে অনেক ভিড় হয়। হাজার হাজার মানুষের পায়ের উড়ন্ত ধুলোর মতো সুরেশ চণ্ডাল উড়ে যান একদিন। বানিয়ার চর পেরিয়ে টঙ্গীর ফুটপাত, সেখান থেকে মিরপুরের গুদারাঘাট হয়ে সুরেশ চণ্ডাল এখন রূপনগরের ঝিল বস্তির বাসিন্দা। সরকারি ঝিলের উপর বাঁশের মাচা বানিয়ে ঘর তোলা মমতাজ মুন্সির 7 ফুট বাই 8 ফুট ঘরে তার নিত্য আবাস। সুরেশ চণ্ডাল শুনেছিলেন ঢাকায় নাকি টাকা ওড়ে, আকাশ বাতাসে উড়ে বেড়ায়। সিরাজগঞ্জ টু টঙ্গী বাস স্ট্যান্ডে নেমেই তাই প্রথম তিনি তাকিয়েছিলেন আকাশের দিকে। অনেকক্ষণ তাকিয়েছিলেন। ধোয়ার মতো চারপাশ, আকাশ ভেদ করা দালান ছাড়া তেমন কিছু চোখে পড়েনি তার। আর গিজগিজ করা মানুষ। এত মানুষ খাবার পায় কোথায়? কয়েকটা দিন শুধু এই কথাটাই ঘুরছিল তার মাথায়। টঙ্গীর ঢালে বসে অপলা চণ্ডাল কিছুটা খেদ নিয়ে বললেন, আপনি আমারে এ কোন হানে নিয়ে আইলেন? সুরেশ চণ্ডাল জবাব দেন না। হাত বাড়িয়ে স্ত্রীর কাছ থেকে কাপড়ের পুটলিটা নিয়ে খুলতে থাকেন। খুলতে খুলতে আপন মনে শুকনো চিড়ে বের করে মুখে দিতে থাকেন। অবাক চোখে মানুষ দেখেন। কত মানুষ! টঙ্গীর সরকারি স্কুলের বারান্দাটা বেশ বড়। ঘুরতে ঘুরতে সেই বারান্দায় বসে এই প্রথম দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়েন সুরেশ। কিছু একটা তো করতেই হবে। কি করবেন তিনি? কে কাজ দেবে তাকে? বাপ দাদা মরা পোড়াতেন, প্রথম প্রথম তিনিও তা পোড়াতেন। যমুনা নদীর পাশে ঘুরকার শ্মশানে শেষ মরা পোড়ানোর কথা তার এখনো মনে আছে। নিত্যানন্দ ভৌমিকের লাশ ছিল সেটা। বড় ভালো মানুষ ছিলেন, বিপত্তিক মানুষ। নিজের সব অর্থ সম্পত্তি দিয়ে অন্যের উপকার করে বেড়াতেন। কোনো ধর্ম মানতেন না। তার কাছে মসজিদ মন্দির একই, স্রষ্টাকে ডাকার নিভৃত স্থান। তার কাছে মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা। আর সেই মানুষটাকেই কিনা বুকে ছুরি বসিয়ে মেরে ফেলল। সমস্ত সম্পত্তি দান করতে চেয়েছিলেন একটা প্রার্থনা কেন্দ্র বানানোর জন্য, যেখানে বসে সবাই স্রষ্টাকে ডাকবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করবে। নিকট আত্মীয়দের কেউ সেটা আবার মেনে নিতে পারে না। সব কিছু নিজের করে পাওয়ার জন্য সম্পত্তি হাতছাড়া হওয়ার আগেই তাই এই মৃত্যু পর্ব। মানবিকতার চরম স্ফলন, মনুষ্যত্বের নির্লজ্জ পতন। সারা শরীরের উপর শুকনো কাঠ রেখে তাতে সামান্য ঘি ঢেলে মুখাগ্নির করার কিছুক্ষণ পর ঘৃতাহুতি ছেড়ে নিত্যবাবু হঠাৎ উঠে বসেন। দাউ দাউ করে আগুন জ্বলছে, শরীরে গিট ভাঙার পটপট শব্দ হচ্ছে। তবুও তিনি বসে আছেন স্থির হয়ে, দৃঢ় মেরুদণ্ডে। সবার চোখে এক ধরনের আতঙ্ক ভর করে। মোটা একটা বাঁশ এনে তারা নিত্যবাবুকে ঠেসে ধরেন দ্রুত, চেপে রাখেন অনেকক্ষণ আগুনের ভিতর। সুরেশ চণ্ডাল এসবের কিছুই বুঝতে পারেন না। কেবল ভাবতে থাকেন লাশ কিভাবে উঠে বসে।
কিভাবে আগুন ঠেলে চেতনাহীন একটা শরীর জেগে উঠে? তবে কি নিত্যবাবু তার পুণ্যের জোরে জেগে উঠেছিলেন? শেষবারের মতো মায়ার দুনিয়াটাকে দেখতে চেয়েছিলেন, কিংবা মানুষের সব নীচতাকে প্রশমিত করার জন্য কিছু বলতে চেয়েছিলেন? হে মানুষ, তুমি যত বড়ই হও, যত প্রতিপত্তি তোমার থাকুক না কেন, সব ক্ষমতা, সব অহংকার বিলীন করে তোমাকে একদিন এভাবে আসতেই হবে। সুরেশ চণ্ডাল এরপর আর কখনো মরা পোড়াতে যাননি। টঙ্গীর আশপাশে অনেক সবজির চাষ হয়। অনেকেই সেগুলো কিনে এনে মূল রাস্তার পাশে বসেন। বিক্রি করে ভালোই লাভ হয়। সুরেশেরও হতো। ভালোই কেটে যাচ্ছিল দিন। সারাদিন সবজি বিক্রি আর ওর কাজ করে দেওয়া। রাতে সরকারি স্কুলের খোলা বারান্দায় খোলা বাতাসে ঘুম, পরিশ্রমী ঘুম। এক রাতে এভাবে ঘুমিয়েছিলেন তারা। সারাদিনের ক্লান্তি আর অবসাদের ঘুম। মাঝরাতে ঘুম ভেঙে যায় হঠাৎ। নেশার সব গন্ধই সুরেশের চেনা। তিনি নিজেও তো কম নেশা করেননি। মরা পোড়ানোর আগে তো বটেই। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেকে মিলে আনন্দে, হতাশায়, অভ্যেসে তার নাক পায় নেশার গন্ধ। একটু পর তার চোখ দেখতে পায় 3 জন সমত্ব পুরুষকে। ঢুলতে ঢুলতে তারা বইয়ের পাশে এসে থামে। পাশে রাখা সবজির ঝাঁকা বয়ে আনার পাশের লাঠিটা হাতে নেয় সুরেশ। আধো আলো আধো অন্ধকারে তাদের নেশাগ্রস্ত চোখ সুরেশের চোখ দুটোকে দেখে। সেখানে হঠাৎ সরলতার মাঝে ভ্রুকুঞ্চন। কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলো হঠাৎ স্থির। চোখের সাদা অংশটা কেমন যেন রক্তাভ। লাঠি চেপে ধরা নির্মেদ হাতের রক্তনালীগুলো কেমন ফুলে উঠেছে। শরীরটাও টনটনে, যেন আক্রমণের তুমুল প্রস্তুতি। নেশার জায়গায় আতঙ্ক এসে ছায়া ফেলে তাদের মনে। ঢুলতে ঢুলতে যেমন এসেছিল তেমনি চলে যায় তারা। বাকি রাত আর ঘুম হয় না সুরেশের। খাবারের সন্ধান পেলে শেয়াল যেমন বারবার আসে, নষ্ট পুরুষেরাও তেমনি লোভ লালসায় হানা দেয় বারবার। পরদিন সকালেই উঠে 2টো পাতিল, 2টো থালা, একটা গ্লাস আর একটা চামচের সংসার নিয়ে তারা চলে আসেন মিরপুরের গুদারা ঘাটে। সবজি বিক্রির সূত্রে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল। গুদারা ঘাটের একটা বস্তির খুপড়িতে ওঠার ব্যবস্থা করে সে। তারপর ব্যবসা আগেরটাই। মিরপুর বাঁধের পাশে বিরুলিয়া গ্রাম। সবুজ সবজিতে ভরে থাকে সেটা সব ঋতুতেই। কিনে এনে বিক্রি করলে বেশ লাভ। আবার সবজি বিক্রেতা হয়ে ওঠেন সুরেশ। সিরাজগঞ্জের আফাত চৌধুরী ছড়িয়ে আছে সারা দেশে ভিন্ন নামে। কারোর নাম কামাল তরফদার, কারোর নাম ইলিয়াস মুন্সি, কেউ আবার ইসলামুল হক। সুরেশের খুপড়ি ঘরের বস্তির জায়গাটা হঠাৎ একদিন হয়ে যায় ক্ষমতাবানের। আধা পাকা অনেক ঘর তুলে সেটা হয়ে ওঠে সেমি মার্কেট, যার মেঝে সিমেন্টের, দরজাগুলো ভালো কাঠের। মানুষের পরিবর্তে সেখানে ঠাঁই হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, বিস্কুট, চানাচুরের। মানুষের চেয়ে পণ্য এখন অনেক দামি। পণ্য এখন শক্তিময়। জগতে দামি আর শক্তিময়েরাই টিকে থাকে। নদীর অদামি জলের মতো ভেসে যান তাই সুরেশ আর সুরেশেরা। ভাসতে ভাসতে থেমে যান রূপনগরে, মন্তাজ মুন্সির বস্তিতে। রূপনগরে অনেক বেওয়ারিশ কুকুর বাস করে। সুরেশ বেশ কয়েকদিন তার খুপড়ি থেকে বের হয়ে বড় রাস্তার পাশে বসে থাকেন আর কুকুরগুলোকে দেখেন। তার তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে ওরকম কুকুর হতে ইচ্ছে করে। সংসার নেই, চাল ডাল কেনার প্রয়োজনীয়তাও নেই, ঘুমানোর জন্য মাথার উপর আবরণের আবশ্যকতাও নেই। রাস্তার পাশে বসে থাকতে থাকতে সুরেশ একদিন তমিজের পাশে বসেন। তমিজের কলা বেচা দেখেন। এরপর আস্তে আস্তে জেনে যান
এই কলাগুলো পাওয়া যায় সদরঘাটে। সেখান থেকে কাঁচা এনে একটা ওষুধ ছিটিয়ে পাকানো হয়। এরপর জনগণকে খাওয়ানোর জন্য বাজারে আনা হয় ঝুড়িতে করে। সাতঘাটের পানি খাওয়া সুরেশ একদিন সদরঘাটে যান। কয়েকদিন পর তিনি হয়ে ওঠেন পুরো কলা ব্যবসায়ী। লাভ হয় প্রচুর। প্রতিদিন রাতে কলা বেচেন। খুপড়ি ঘরের কোনায় বসে টাকা গোনেন রাতে। চিকচিক করে ওঠে তার চোখের ভেতর। বুক লাফাতে থাকে আনন্দে। ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের অতিশয্যে ভেসে যান তিনি। একদিন বউকে নিয়ে সিনেমা দেখতে যান পূরবী হলে। সিনেমা দেখা শেষ হলে একসঙ্গে এক প্লেটে চটপটিও খান। এরপর দুটো সোনালি রঙের চুড়ি, এক পাতা টিপ আর একটা গোল আয়নাও কিনে দেন বউকে। আয়নাটা ঘরের বেড়ার সঙ্গে বাঁধতে হবে, তার জন্য এক টুকরা নাইলনের দড়িও কিনেন তিনি। কিন্তু নিজের ঘরে কাছে আসার আগে সুরেশ জেনে যান সমস্ত বস্তিটাই পুড়ে গেছে। পুড়ে গেছে তার ঘর, পুড়ে গেছে ঘরের কোনায় লুকানো তার সম্পদ, পুড়ে গেছে তার স্বপ্ন, স্বপ্নের ডালপালা, পুড়ে গেছে তার অনাগত সন্তানের জন্য শখ করে কেনা ছোট্ট খেলনাটাও। মাথাটা ঘুরে উঠে তার, ঘুরে উঠে তার সমস্ত পৃথিবী। পাশ ফিরে না তাকিয়ে হাত বাড়ান বউয়ের দিকে, কিন্তু স্পর্শ পান না তার। ঝট করে ঘুরে দাঁড়ান তিনি। মাটিতে শুয়ে আছে বউ, চেতনাহীন। লেপটে পড়া শাড়ির আঁচলটা পতপত করে উঠছে বাতাসে। সুরেশ চণ্ডাল আবার বসে থাকেন রাস্তায়। কুকুর দেখেন, মানুষ দেখেন, মানুষের শখ দেখেন, হরেক রকম ভাবে বেঁচে থাকার শখ। বসে থাকতে থাকতে আর ভালো লাগে না তার, তবুও বসে থাকেন। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি আর হাঁটবেন না। জীবনে অনেক হেঁটেছেন, পেটের জন্য হেঁটেছেন, জীবিকার জন্য হেঁটেছেন, জীবনের জন্য হেঁটেছেন। কই, কোনো কিছু তো হলো না। সুতরাং আর কোনো হাঁটা নয়, কেবল বসে থাকা। বসে বসে অন্যকে দেখা, অন্যের বেঁচে থাকার স্বাদ দেখা। এভাবেই একদিন টুক করে শেষ হয়ে যাবে সব কিছু। যাক, কিন্তু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে হঠাৎ হঠাৎ। কেউ একজন আসছে, তাদের অন্ধকার ঘরে আলো জ্বালাতে আসছে। বড় মায়া হয়, বড় পরাণ পড়ে, বড় আয়েসি হয়ে ওঠে মন। কে যেন একদিন বুদ্ধিতে সুরেশকে, বসে যেহেতু থাকতে ইচ্ছে করে, তাহলে ওজন মাপার একটা মেশিন নিয়ে বসলেই তো হয়। বসে থাকাও যাবে, অন্যের ওজন মেপে 2-1 পয়সা কামাইও করা যাবে। কথাটা মনে ধরে তার। পোয়াতি বউটা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়, আর তিনি কিনা হাত পা গুটিয়ে বসে আছেন। ধার দেনা করে অবশেষে একটা ওজন মাপার মেশিন কিনে ফেলেন সুরেশ। সুরেশ চণ্ডাল, যিনি একদিন মানুষ পোড়াতেন, এখন ওজন মাপে। রূপনগরের মূল রাস্তা, চিড়িয়াখানার পশ্চিম কোণা, বেনারসের পল্লীর মোড় পেরিয়ে এখন ইনডোর স্টেডিয়ামের ফুটপাতে। সেই ভোর রাত থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ভালোই চলে যাচ্ছিল। স্ত্রীর অন্যের বাসায় কাজ করা আর তার ওজন মাপার যন্ত্র নিয়ে বসা, ভালোই চলে যাচ্ছে জীবন, জীবনের সূত্র। একদিন সকালে সুরেশ দেখেন তার নিজের বসার জায়গার পাশে আরও একজন বসে আছে। লোকটার ছোট্ট কাচের যন্ত্রটার পাশে লেখা, এখানে ডিজিটাল মেশিনে ওজন মাপা হয়। সেদিন রোজগার অর্ধেকের চেয়েও কমে যায় তার। মন খারাপ করে বাসায় ফেরেন তিনি। কিন্তু স্ত্রীর মুখটা দেখেই চোখ দুটো নেচে উঠে তার, হেসে ওঠে বুকের ভেতরটা। কি সুন্দর লাগছে অপলাকে, দেবীর মতো। আর কপালের সিঁদুরটাও কি সুন্দর মানিয়েছে তাকে। বাচ্চা পেটে এলে কি মেয়েরা এরকমই সুন্দর হয়ে ওঠে? সুরেশও জানেন না। এগিয়ে গিয়ে পরম মমতায় স্ত্রীর একটা হাত তুলে নেন নিজের হাতে, আরেকটা হাত রাখেন ফুলে ওঠা পেটে। একটু কাছে টেনে জড়িয়ে ধরেন কিছুক্ষণ। অপলা টের পান, গরম এক টুকরো জল পড়ল তার পিঠে। তিনি বুঝে যান তার স্বামী কাঁদছেন, সুখ দুঃখের মিশ্রণে কাঁদছেন।
মাঝে মধ্যে মেশিন নিয়ে বাইরে যেতে ইচ্ছে করে না সুরেশের। বসে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ, স্ত্রীর পাশে তার আঁচল ঘেঁষে। তবুও তাকে যেতে হয় জীবনের তাগিদে, বেঁচে থাকার তাড়নায়। বেশ কিছুক্ষণ ধরে বসে আছেন সুরেশ। এখনও বনি হয়নি তার। ডিজিটাল মেশিনওয়ালা অবশ্য 3 জনের ওজন মেপেছে। তার মধ্যে 2 জন তার পরিচিত, যারা আগে তার মেশিনে ওজন মাপত। বিষণ্ণতায় ছেয়ে যায় মন, কষ্টও হয় বেশ। দুপুরের আগে বেশ ঘুম এসে যায় তার। বসে বসে একটু ঘুমিয়েও নেন। হঠাৎ ঘুম ভেঙে যায়। ওপাশ থেকে একটা মিছিল আসছে। ইচ্ছে মতো তারা গাড়িও ভাঙছে। সামনে যেটা পাচ্ছে সেটাই ভাঙছে। কোনো জলাশয় ভরাট করা আবাসনের একটা ট্রাক আসে ওপাশ থেকে, তার উপর বোঝায় মাটি। মিছিলের হাত থেকে বাঁচতে সেটা হঠাৎ ঘুরিয়ে দেয়, ফুটপাতে উঠে পড়ে ট্রাকটি। সামনে তাকানো ট্রাক ড্রাইভার, পাশে বসা সুরেশ আর তার ওজন মাপার যন্ত্র মারিয়ে থেমে যায় সামনের একটা দেয়ালে। মানুষ প্রতিনিয়ত যন্ত্র হয়ে যাচ্ছে। যন্ত্রেরও হয়তো কোনো একদিন মানুষ হতে ইচ্ছে করে। তারও হয়তো ওজন মাপার স্বাদ জাগে। স্থির হয়ে আছেন সুরেশ, স্থির হয়ে আছে তার মেশিনটাও। উভয়েরই আর কোনোদিন সেই স্থিরতা কাটবে না। আর কোনোদিন মানুষের ওজন মাপার জন্য প্রতীক্ষাও করতে হবে না। অনেক খবরই ছাপা হয় পত্রিকায়, প্রাণীর, গাছের, মানুষের। কিন্তু মানুষ হিসেবে পৃথিবীতে আসা সুরেশ তার মানুষ পরিচয়ের মর্যাদা পান না কারো কাছ থেকে, না স্রষ্টার কাছ থেকে, না মানুষের কাছ থেকে। হয়তো তাই কোনো ভিজুয়াল গণমাধ্যমের কয়েক সেকেন্ড ফুটেজ ভিজুয়ালাইজড হবে না তার মৃতদেহের। প্রথম পাতা, শেষ পাতা তো দূরের কথা, মাঝের পাতার কোনো সিঙ্গেল কলামে প্রকাশিত হবে না তার মৃত্যু সংবাদ। আর জাত অজাত ধর্মীয় প্রভেদের বেড়াজালে পড়ে থাকবে অবহেলায়। সৎকার করতে আসবে না মানুষের সেবক দাবি করা কোনো প্রতিষ্ঠান। কোনো মানুষও ছুঁয়ে দেখবে না আইনের ফাঁদে পড়ার ভয়ে। চ্যাপ্টা হয়ে যাওয়া ওজন মাপার মেশিনের উপর চ্যাপ্টা হয়ে থাকেন সুরেশ অনেকক্ষণ, রক্তগুলো শুকিয়ে কালচে হওয়া পর্যন্ত, শরীর থেকে পচনের গন্ধ বের না হওয়া পর্যন্ত। খুব যত্ন করে তরকারি রাঁধছেন অপলা। অপলা চণ্ডাল। ডালের বড়ি ভেজানো বেগুনের সালুন তার স্বামীর দারুণ পছন্দ। অনেক দিন ধরে খেতে চেয়েছেন। এই সালুনটা তিনি বেশ ভালো রাখতে জানেন। পেটটা বেশ বড় হয়ে গেছে। হঠাৎ হঠাৎ পা দিয়ে গুঁতোও দেয় ভিতরের দুষ্টটা। কষ্ট হচ্ছে তার। তবুও তিনি সালুন রাখতে থাকেন আর অপেক্ষা করতে থাকেন। এই তো তার স্বামী এলো বলে, এই তো অস্থির গলায় বলল বলে, কই গো, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো দেখি, বুকের ভেতরটা জ্বলতাছে। ধন্যবাদ সবাইকে।